আমরা বাড়ির 5টা মেয়েরা মানে আজকালকার যুগে মানে আমার মা, আমার কাকিমা, আমার দিদিমা, তারা কিন্তু গোয়েন্দা হয়ে যাবে না যাই হয়ে যাক, তারা কিন্তু বাড়িতে ডাকাত পড়লে কাটারি তুলে মারতে যাবে না যাই হয়ে যাক, এটা ফ্যাক্ট। শ্যামলী খুব রিয়েল একটা চরিত্র। অনিকেত হি ইজ বেসিক্যালি আ লোনার, বিদেশে থাকে এখন, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কিন্তু কোনো একটা ব্যক্তিগত কারণে মায়ের সঙ্গে কোনো একটা খুবই ব্যক্তিগত কারণে একবার কোনো একটা মায়ের খুবই ক্লোজ ছিল এক সময়, ওর সৎ মা, কিন্তু ওর সৎ মা এরকমভাবে ওকে বড় করেনি যাতে কোনোভাবে নিজের মায়ের থেকে অন্যভাবে নিজের মায়ের মতো করেই বড় করেছে। তারপরে এমন একটা দিন আসে যেখানে খুব কাছাকাছি এবং খুব ভালোবাসা থাকে না, সেখানে যখন বিচ্ছেদ হয় সেটা খুব স্ট্রং হয়। তো এরকম কোনো কিছু একটা কারণ ঘটাতে ও বাড়ির সমস্ত কিছু ছেড়ে, টাকা পয়সা এভরিথিং, ব্যবসাটা ওই দেখতো, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায় বিদেশে। এখন বিদেশে একটা খুব মাল্টিনেশনাল কোম্পানিতে ইজ ইন টু আ জব, বছরে 1-2বার আসে, বিশেষ করে দাদুদের খুব ভালোবাসে, দাদু জন্মদিনে প্রত্যেক বছর আসে, কয়েকদিন থাকে, সবাইকে গিফট টিফট দেয়, ফিরে যায়। বাইরে থেকে যতটা পরিপাটি দেখায় ও, ভেতর থেকে অতটাই একা একটা মানুষ। এবার দেখা যাক গল্প যেরকমভাবে এগোবে, শ্যামলী ওর জীবনে আসবে না কি হবে না হবে, সেরকমভাবে গল্প এগোবে। শ্যামলীর চরিত্রটা একটু অন্যরকম। শ্যামলী খুব মানে খুব একা একটি মেয়ে, যার মা বাবাকে সে হারিয়েছে, মানে সে তার নিজের মা বাবাকে হারিয়েছে, ভাইদেরকে নিজের কাঁধে মানে কোলে পিঠে করে মানুষ করেছে, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, ভাইদের বিয়ে দিয়েছে, এখন ভাইদের কাছে সে গলগ্রহ হয়ে গেছে, এবং যে কখনো পাশের পাড়া একা যায়নি, কলকাতা শহরে একা চলে এসছে। এবং কিসের জন্য সে এলো কলকাতা শহরে একা, এবার কলকাতা শহরে আসার পর তার জার্নি অনেক খারাপ পাল্লায় পড়েছে, তারপরে অনেকে স্যারের সঙ্গে দেখা হয়েছে, সেখান থেকে সে এই বাড়িতে এসে জোড়াবাড়িতে এসে, জোড়াবাড়ির হিস্ট্রি খুব জমজমাট একটা জিনিস। তো এভাবেই চলছে শ্যামলীর জীবন, এখন কি হয় সেটাই দেখা। যেমনটা প্রমোতে দেখেছিলাম হঠাৎ করে শ্যামলীর সাথে ধাক্কা খাওয়া গাড়িতে, সেটা কোনোভাবে শ্যামলী যে এই চরিত্রটাই কিংবা এরকম কোনো কিছু ঘটতে চলেছে এরকম কিছু না জেনেই হয়েছিল, একটা কাকতালীয়ভাবেই যে হঠাৎ করে একটা মেয়ে এরকম বিপদে পড়েছে, তাকে যতটুকু নিজের তরফ থেকে হেল্প করা যায় সেটা। নতুন হাউসের সাথে কাজ, নতুন মানুষদের সাথে কাজ, কিছু কিছু নতুন মানুষের সাথে কাজ আগেও হয়তো হয়েছে, কিরকম বন্ডিং তৈরি হলো? ভালো, মানে একটু আনএক্সপেক্টেডলি ভালো আর কি, এতটা ভালো হবে আমরাও বুঝতে পারিনি। তার কারণ হচ্ছে একটু একটু সময় লাগে, যেমন আগের প্রজেক্টে গুড্ডিতে স্পেশালি যে হিরোইন ছিল শ্যামপ্তি মুডলি, ওর সঙ্গে আমার বোধহয় 6-7 মাস আমরা কথাও বলতাম না, শ্যুট করতাম, বাড়ি চলে যেতাম, আস্তে 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 চিনি জানি কথাবার্তা, এরকম অনেক অভিনেতার সাথেই ছিল। কারণ প্রফেশনাল অ্যাক্টর আমরা সবাই, টাকা নিয়েই কাজ করি বাড়িতে, অতটুকুই কাজ, সেটা মনোভাবে স্ক্রিনে বোঝা যায় না। শুধুমাত্র চন্দন সেন এবং তথাদা আমার খুবই ক্লোজ, অম্বরীশ আমার বহু পুরনো বন্ধু, এছাড়া বাকিগুলো অল্প অল্প আস্তে আস্তে শুরু হয়েছিল, কিন্তু সেরকম মারাত্মক কিছু বলবো না। কিন্তু হ্যাঁ, সবার সঙ্গে ভালো বন্ডিং, তো বিশেষ করে টেকনিশিয়ানদের সঙ্গে আমি অলওয়েজ খুব ক্লোজ হয়ে যাই খুব তাড়াতাড়ি, সেটা এখানেও খুব তাড়াতাড়ি হয়েছে। আর অদ্ভুত যেটা বলছিলাম, কাকতালীয় হয়, প্রত্যেকটা এত অভিনেতা রয়েছে এখানে, প্রথম দিন থেকেই মনে হচ্ছে আমরা একে অপরকে বহুদিন ধরে চিনি, এবং কারোর মধ্যে কোনো সেরকম ইগো নেই, সবাই একসাথে কোনো একটা ব্যারিয়ার ছাড়া সবাই কাজ করছে, তো খুবই ভালো সমস্ত। মনে আছে লাস্ট ইয়ার তুমি প্রজাপতি নিয়ে সেলিব্রেট করেছো, ঠিক আছে, মানে বড় পর্দায় ছিলে, এবার আবার সেই তুমি এসছো সেই আগের মতো ছোট পর্দায়, কি মনে হচ্ছে, পার্থক্য কি? না, আমি কাজটাকে ভালোবাসি, তো ছোটো পর্দা বড় পর্দা ওটিটি প্ল্যাটফর্ম আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে কাজটা ম্যাটার করে, যে কাজটা করবো সেটা অনেস্টির সাথে করবো, ভালোবেসে করবো। আর এখন আমি কোন গোপনে মন বেসেছে নিয়ে ভীষণ খুশি, আমি খুব ভালোবেসে কাজটা করছি, এবং আমি চাই দর্শকরাও এতটাই ভালোবাসা দিক আমাদের, এতটাই আশীর্বাদ দিক, যাতে কোন গোপনে মন বেসেছে অনেক দীর্ঘায়ু হয় আর কি। আচ্ছা, যখন চরিত্রের ব্যাপারটা শুনলে, প্রথম যখন জানলে শ্যামলীর ব্যাপারটা, তখন কাকে প্রথম জানিয়েছো? কাকে জানিয়েছে বলতে, আমার গণ্ডিটাই খুব সীমিত, মা বাবা রুবেল, এর বাদে আমার সেরকম কোনো গণ্ডিই নেই। আমি খুব মানে স্বল্প সীমার মধ্যে থাকতে ভালোবাসি। তো এই 3টে মানুষ আমার গণ্ডি, এদেরকেই যে মানে বলতে না চাইলেও বলতে হবে, কারণ আমি যেখানে যাচ্ছি তাদেরকে জানাতেই হবে, মাকে, বাবাকে, রুবেলকে। তো বাকি আর কাউকে জানাইনি, কারণ আমি জানি না, যখন জানতাম না আমি সিলেকশন হবো কিনা, অডিশন হয়েছিল, লুক সেট হয়েছিল, তো আলটিমেটলি জি বাংলার মনে হয়েছে যে এই চরিত্রটা হয়তো আমি করতে পারবো। একটা কথা বলতেই হবে আমাকে, থ্যাঙ্কস টু জি বাংলা, থ্যাঙ্কস টু নবনীতা দি, শিল্পী দি, সৃজিতা দি, কৃষ্ণদা, সৃজিত দা, সবাইকে, যে আমাকে বিশ্বাস করে চরিত্রটা দিয়েছে, কারণ চরিত্রটা একদম অন্য রকম। থ্যাংক ইউ সো মাচ। 7.8 টিআরপি, তো সেই ক্ষেত্রে কতটা আপ্লুত? ভালো লাগছে অতটুকুই, মানে
দেখো আমি মনে করি সবসময়, আমি এটা সবাইকে বলি যে টিমে 11 জন প্লেয়ার রয়েছে, আমার কাজ হচ্ছে হয়তো আমি ফার্স্ট ডাউন নামি নয়তো ওপেন করি, কিন্তু আমার কাজ যতটুকু কাজ রাইটার আমার জন্য লিখেছে, ডিরেক্টর বলছে, প্রডিউসার চেয়েছে আমি কাজটা করি, ওই কাজটা করা। বাদ বাকি কোনো কিছু সবাই মিলে যদি সবটা করে তাহলে হবে আর কি। আমার মানে আমার শুধু ভালো লাগে, আমার কোনো কিছুতেই খুব বেশি আনন্দ হয় না, দুঃখও পাই না। ঠিক আছে, ভালো ব্যাপার, ভালো কাজ করতে পারলে সাস্টেন করবে, খারাপ কাজ করলে মানুষ আবার যে টিআরপি দেখতে পাচ্ছি থাকবে না, এই না সে তার মানে ফলস্বরূপ দেখা যাচ্ছে সবাই একসাথে সুন্দর কাজই করছে বেশ। হ্যাঁ মানে টেকনিশিয়ানসরা বিশেষ করে এবং প্রত্যেকটা অভিনেতা যারা এখানে আপাতত কাজ করছে সবাই খুব এফিশিয়েন্ট এবং প্রফেশনাল। উঠে গেছে অলরেডি, মানে দর্শক অলরেডি ভালোবাসতে শুরু করে দিয়েছে। দর্শকের কমেন্ট পড়া হয় বা দর্শকদের ভিউজ গুলো নেওয়া হয়? মাঝে মাঝে পড়া হয়, মাঝে মাঝে কমেন্ট করো? সেই ক্ষেত্রে আমি রিপ্লাই করি, রিপ্লাই করা হয় না। তো এই যে 7.8 কতটা আপ্লুত? না এখনই আপ্লুত নই, সত্যি কথা বলতে সবাই তো ফার্স্ট ইয়ার আমি খুব বিশ্বাস করি দীর্ঘস্থায়ীতে, আমি ক্ষণস্থায়ীতে কোনো কিছু বিশ্বাস করি না। তো সবাই 7.8, এটা মানে আরও এগোক, এখন আমরা 5 নম্বরে আছি, যাতে পথটা ক্রমশ বাড়তে থাকে, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, যখন ক্রমশ বাড়তে থাকবে বুঝতে পারবো অডিয়েন্স অনেক ভালোবাসা দিচ্ছে, দর্শকরা প্রচুর আশীর্বাদ পাচ্ছি, তখন গিয়ে উত্তরটা দেবো। এখন কোন কোন জিনিসগুলো জীবনে এতগুলো বছর পেরিয়ে কোন কোন জিনিসগুলো জীবনে ফেলে দিতে চাও, আর কোন কোন জিনিসগুলো নিজেকে নতুন বছরে এগিয়ে নিয়ে যাবে? দেখো প্রত্যেক বছরই নতুন কিছু অভিজ্ঞতা দেয় আমাদের ঘুরিয়ে ফিরিয়ে, যে অভিজ্ঞতাকে, এই অভিজ্ঞতাগুলো আমার কাছে মনে হয় আমাদের কাছে অ্যাসেট। অভিজ্ঞতা থেকে আমরা যতটা শিখি সেটা ভালো খারাপ মিশিয়েই, এবার ভবিষ্যৎ জীবনে সেটাকে আমি কিভাবে ব্যবহার করব, আমি কিভাবে রাখবো, সেটা আমার উপর নির্ভর করছে। তো আমার কাছে 2024-এ আমি চেষ্টা করব 2023 অবধি যা যা অভিজ্ঞতার সম্মুখীন আমি হলাম, আমার যেগুলো মনে হয় যে এরকমভাবে হয়তো জীবনে কিছু কিছু জিনিস করা উচিত নয় কিংবা করা উচিত, সেগুলোকে নিয়ে লুক ফরওয়ার্ড করবো 2024। কি কি জীবনের জিনিসগুলোকে তুমি ফেলে দিতে চাও জীবন থেকে, যেগুলো নিয়ে সামনে আগামীতে এগোতে চাও না? আমার জীবনে না এমন কিছু নেই যেগুলো আমি ফেলে দিতে চাই, আমি খুব সিলেক্টিভ কিছু জিনিস নিয়ে বাঁচি। আমার বললাম যে পরিধিটা খুব ছোট, তাই জন্য আমার কিছু ফেলে দেওয়ার নেই। শুধু 23 আমার খুব খারাপ কেটেছে, রুবেলের অসুস্থতা, মায়ের অসুস্থতা, সবটা মিলিয়ে খুব খারাপ কেটেছে। আমি শুধু অসুস্থ থাকাটা, খারাপ থাকাটাকে ফেলতে চাই, সেটুকু ফেলে মা বাবা যেন সুস্থ থাকে, রুবেল যেন সুস্থ থাকে, সুস্থ থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, এইটুকুই বলার। বাকি আর কিছু ফেলতে চাই না, যেটা আমার সেটা কেন ফেলবো, সেটা তো আমারই জিনিস। এক হচ্ছে এখন আপাতত এই যে প্রজেক্টটা আমি করছি, কোন গোপনে মন ভেসেছে, জি বাংলার পর্দায় সোম থেকে শনি রাত 8:30। প্লিজ দেখবেন, যেরকমই লাগুক অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। চেষ্টা করব সবগুলো সমস্ত মতামতকে মাথায় রেখে যাতে আমরা কাজ করতে পারি এবং আপনাদের এক্সপেকটেশনের ফুলফিল করতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে 2024 আপনাদের সকলের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রিয়েল থাকবেন, জীবনটা অনেক সুন্দর। দর্শকদেরকে বলবো একটু একটু করে আপনাদের ভালোবাসা পাচ্ছি, আরও অনেক অনেক ভালোবাসা চাই, অনেক আশীর্বাদ চাই। আপনারা পাশে থাকুন, সোম থেকে শনি রাত 8:30 কোন গোপনে মন ভেসেছে জি বাংলায়, অবশ্যই দেখবেন আর অনেক ভালোবাসা দেবেন। অনেক শুভেচ্ছা রইলো, অনেক শুভকামনা রইলো, তার সাথে সুস্থতা কামনা করি তোমাদের পরিবারের সবাইকে। একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।